আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন চলে যাচ্ছি আমরা মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল খুব বেশি দিন আগের নয়, 2015 সালের জুন কি জুলাই মাসের দিকে। ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীর ভাইয়ের বড় মামার প্রথম সন্তানের সাথে। বলে রাখা ভালো, ওনার মামাদের পরিবারে ওনার আম্মু এবং 3 মামা রয়েছেন। তাদের মধ্যে ওনার আম্মুর বিয়ের পর বড় মামাকে বিয়ে করানো হয় এবং বিয়ের বছরখানেক পর তাদের ঘরে একটি ফুটফুটে সন্তান জন্ম নেয় এবং সেটি ছিল একটি পুত্র সন্তান। তার নাম রাখা হয় মিহাদ, যেহেতু তাদের পরিবারের প্রথম সন্তান এবং দেখতে ছিল সে অসম্ভব সুন্দর, তাই তাকে সবাই খুবই আদর করত। শুধু যে পরিবারের সদস্যরা আদর করত বিষয়টা এমন নয়, পরিবারের সদস্যের বাইরেও যারা ছিলেন, গ্রামের অনেকে ছিলেন, তারাও মিহাদকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন। তার যখন 2 বছর বয়স, তখন সে অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা ছিল, কারণ এই বয়সে ওই অন্যান্য বাচ্চাদের থেকে এই মিহাদের মেধা এবং আরো অন্যান্য যে শারীরিক গঠন সেদিক থেকে খুব এগিয়ে ছিল এবং পরিপূর্ণ ছিল। তাই যে কেউই যেই তাকে দেখতো একটু অবাক হতো, কারণ কেউ বিশ্বাস করতে চাইতো না যে মিহাদের বয়স 2 বছর হতে পারে। সবাই মনে করতো এর বয়স আরো বেশি। যাই হোক, যেহেতু সে অন্যান্য বাচ্চাদের তুলনায় শারীরিকভাবে এবং অন্যান্যভাবে এগিয়ে ছিল, সে তখন স্পষ্ট কথা বলতে পারত, একদম স্পষ্ট, এবং বাচ্চারা যেসব খেলাধুলা করে ঠিক সেরকম খেলাধুলা করত। তার মধ্যে সে বেশি খেলাধুলা করত তার একটি ছোট্ট বল নিয়ে। এই বলটি নিয়ে সে খেলাধুলা করতে খুবই পছন্দ করত। আর একটা বিষয় বলে রাখা ভালো যে জাহাঙ্গীর ভাইয়ের নানা, যিনি 2015 সালে উনি জীবিত ছিলেন, যদিও উনি 2018 সালে মারা গেছেন, 2015 সালে মিহাদের খেলার অন্যতম সঙ্গী ছিলেন এই জাহাঙ্গীর ভাইয়ের নানা। আর নানা যেহেতু বয়স্ক মানুষ, অন্য কোনো কাজ নেই, তাই সারাদিন মিহাদের সাথে খেলাধুলা করে সময় কাটাতেন। নানা এবং নাতির চমৎকার একটি সম্পর্ক ছিল। নানাও নাতিকে ছাড়া থাকতে পারতো না, এবং নাতি যিনি মিহাদ, সেও নানাকে না দেখে থাকতে পারতো না। ঘটনার দিন একটি যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে আসরের আজান যখন দেয়, তখন নানা বড় মামিকে মিহাদের মাকে বলেন যে তুমি মিহাদকে দেখে রেখো, আমি নামাজ পড়তে চাই। এই বলে নানা মিহাদকে বড় মামির কাছে দিয়ে যায়। তখন মামি মিহাদকে খিচুড়ি খাওয়ান এবং সেই ছোট্ট বলটি দিয়ে তাকে খেলার জন্য দেন, এবং বড় মামি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে মিহাদ তার বলটি নিয়ে বাড়ির উঠোনে খেলতে থাকে। আর বাড়ির উঠোনের সেই পাশেই রয়েছে সেই রামরা দিঘি। আসলে উঠোন ঘেঁষেই সেই দিঘিটি রয়েছে, কিন্তু বাচ্চাদের সুরক্ষার জন্য দিঘির পাড় দিয়ে বাঁশের বেড়া তৈরি করে দিয়েছে, যাতে বাচ্চা পানির কাছে যেতে না পারে বা পানিতে পড়ে না যায়। যাই হোক, একটু পরপর জাহাঙ্গীর ভাইয়ের মামি খেয়াল করছে মিহাদ কি করছে। যেহেতু ছোট মানুষ, তো তাকে তো দেখে রাখতেই হবে, কিন্তু উনি দেখছিলেন যে মিহাদ উঠোনে বসে তার সেই প্রিয় ছোট্ট বলটি নিয়ে খেলা করছে। নানা যেহেতু আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, তিনি তখনও ফেরত আসেননি। এভাবে কিছু সময় অতিক্রম হবার পর হঠাৎ মামি আবার যখন মিহাদকে দেখতে যান যে মিহাদ কি করছে, তখন মিহাদকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন মামি এদিক ওদিক খোঁজাখুঁজির পর যখন মিহাদকে পাই না, তখন চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে যে মিহাদকে পাওয়া যাচ্ছে না। তখন বাড়ির অন্যান্য মহিলা সদস্য এবং যারা বাড়িতে ছিল সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে। ইতোমধ্যে মিহাদের নানাও চলে আসে মসজিদ থেকে
সালাত আদায় করে। তার নানাও খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও মিহাদকে পাওয়া যায় না। কিছু সময় পর জাহাঙ্গীর ভাইদের বাড়িতে খবর যায় যে মিহাদকে পাওয়া যাচ্ছে না। তখন ওনারাও নানার বাড়িতে চলে আসে এবং খুঁজতে থাকে মিহাদকে। ওনার বড় মামা চাকরির সুবাদে চাঁদপুর শহরে থাকতেন। তাকে যখন মোবাইল ফোনে খবর দেওয়া হয় তখন তিনিও খুব দ্রুত চলে আসেন এবং খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তার সন্তানকে পাওয়া যাচ্ছে না। এতে করে পরিবারের উপর এক আতঙ্ক নেমে আসে। বিশেষ করে মিহাদের মা কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে থেকে মিহাদ উধাও হয়ে গেল, তাকে আর ধরে রাখা যাচ্ছিল না, পাগলের মতো হয়ে গিয়েছিলেন উনি। কারণ উঠোনের চারপাশে খুব ভালোভাবে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা হয়েছিল, তা অতিক্রম করে একটি বাচ্চা কোথাও যেতে পারবে না এবং দিঘিতে পড়ে যাওয়ারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তবুও জাহাঙ্গীর ভাইয়ের মামা দিঘিতে নেমে এবং বাড়ির অন্যান্য সদস্যরা দিঘিতে নেমে, বিশেষ করে পুরুষ সদস্যরা দিঘিতে নেমে খোঁজাখুঁজি করে। তো যখন খোঁজাখুঁজি করছে তখন কোনোভাবেই মিহাদকে আর পাওয়া যায় না। এদিকে বাড়ির চারপাশে কিছু জঙ্গল ছিল, সেখানেও খোঁজাখুঁজি করা হয়, সেখানেও পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঠিক মাগরিবের কিছু মুহূর্ত আগে জাহাঙ্গীর ভাইয়ের এক নানা, অন্য এক নানা, উনি কৃষিকাজ করেন। উনি সন্ধ্যার দিকে এসে ওই দিঘিতে গোসল করেন। তো উনি কিন্তু তখনও জানতেন না কি হয়েছে। উনি এসেই যখন গোসল করতে গিয়েছেন তখন উনি খেয়াল করেন দিঘির আর এক পাশে, অপর প্রান্তে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু কি দেখা যাচ্ছে তিনি তা ঠিক বুঝতে পারছেন না। এবং উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা তো স্বাভাবিক কিছু না। এই কারণে উনি গোসল রেখে উনি দিঘির ওই পাশটাতে যান যে আসলে এখানে কি। যখনই উনি ওখানে গিয়েছেন উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। উনি বলেন, এই মিহাদ এখানে কেন? কারণ তিনি তো তখনও জানতেন না যে মিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা যখন ওখানে যান তখন সবাই দেখেন মিহাদের মৃতদেহটি অর্ধেক পানিতে এবং অর্ধেক মাটির উপরে, পুকুরের পাড়ে উপর হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে আসলে কেউই সহ্য করতে পারছিলেন না, সবাই কান্নায় ভেঙে পড়েন। কিন্তু কারো বোধগম্য হচ্ছিল না কিভাবে সে পানিতে গিয়ে পড়ল। সবাই দিঘিতে নেমে এত খোঁজাখুঁজি করলো, তখনও পেল না। কিন্তু অর্ধেক পানির মধ্যে এবং অর্ধেক বডি উঁচুতে পড়ে আছে, কিভাবে এটা সম্ভব? যখন সবাই তাকে উদ্ধার করে তখন সবাই দেখতে পায় তার মুখ দিয়ে সেই খিচুড়ি কিছুটা বের হয়ে আছে, যেটি তার মা কিছুক্ষণ আগে খাইয়েছিল। যখন মিহাদকে দাফন করানোর আগে গোসল করানো হচ্ছিল তখন গোসলের সময় দেখা যায় তার বাম পা, মিহাদের বাম পা একটা বাঁকানো, এবং দেখে মনে হচ্ছে কেউ মুচড়ে ভেঙে ফেলেছে। আর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমে কালো কালো ছোপ ছোপ হয়ে আছে। এই বিষয়টা সকলেই খেয়াল করে, কিন্তু কিছু বুঝতে পারেনি আসলে কেন এরকমটা হয়েছে। সবাই মনে করেছে হয়তোবা বাচ্চা মানুষ পানিতে পড়ে যাওয়ার আগে পা মচকে গিয়েছিল, ঠিক এমনটাই মনে করাটা স্বাভাবিক, এবং এই স্বাভাবিক বিষয়টাই সবাই মনে করেছিলেন। তাকে দাফন করা হয়। পরিবারে নেমে আসে অসহনীয় শোকের ছায়া, সবাই ভেঙে পড়ে। কারণ সবার এত আদরের মিহাদ সে কবরের মধ্যে শুয়ে আছে। এই শোক আসলে কেউই সহ্য করতে পারছিলেন না। আর গ্রামের যত মানুষ আছেন তারাও তো মিহাদকে অনেক ভালোবাসতেন, তারাও আসলে খুবই দুঃখ প্রকাশ করছে যে কিভাবে এত সুন্দর একটি বাচ্চা এভাবে পানিতে পড়ে মারা গেল। কিন্তু কেউ আসলে বুঝতেই পারেনি মিহাদের মৃত্যুর পিছনে কি রহস্য লুকায়িত আছে। এখানে একটি বিষয় জাহাঙ্গীর ভাই আমাকে বলেছেন যে মিহাদের মৃত্যুর আগেও আরো 3টি শিশু বছরের ঠিক শুরুর দিকে
ডুবে মারা গিয়েছিল। এবং বাচ্চারা কিভাবে ওই দিঘির পানিতে গিয়ে পড়ে এবং পানিতে পড়ে মারা যায় সেটা কেউ বুঝতে পারত না। সবাই চিন্তা করতো হয়তোবা সাধারণভাবেই হয়েছে, কিন্তু যখন একের পর এক মৃত্যু হওয়া শুরু হয় তখন গ্রামবাসী প্যারানর্মাল কিছু বিষয় মনে করে এবং এই বিষয়টা সমাধানের জন্য দোয়া অনুষ্ঠান এবং গরিব দুঃখীদের মধ্যে খাওয়া বা সাদকা এই টাইপের ব্যবস্থা করানো হয়, যাতে করে আর কারো বাচ্চা পানিতে পড়ে মারা না যায়। এই যতগুলো বাচ্চা মারা গিয়েছিল এর মধ্যে একই পরিবারের মানে জাহাঙ্গীর ভাইয়ের এক নানার 2 সন্তান মারা গিয়েছিল। যাই হোক, মিহাদের এই আশ্চর্যজনক মৃত্যুতে সবাই শোকাগ্রস্ত হয়ে পড়েন। এভাবে কেটে যায় প্রায় 1 বছর। 2016 সালের দিকে ঘটে আরেকটি ঘটনা, আর এই ঘটনার মাধ্যমেই মিহাদের মৃত্যুর প্রকৃত কারণ সবাই জানতে পারেন। ঘটনাটি হচ্ছে যে জাহাঙ্গীর ভাইয়ের ছোট মামিকে কেন্দ্র করে। ওনার মামির জন্মস্থান ঢাকাতে, এবং ঢাকাতে জন্মস্থান হওয়ার কারণে উনি কিন্তু সাঁতার জানতেন না। উনি যখন গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন তখন তিনি এই দিঘির পাড়ে বসে মানে ওই ঘাটে বসে মগ দিয়ে শরীরের উপর পানি ঢেলে গোসল করতেন। উনি কখনো পানিতে নামতেন না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, দিঘিটি কিন্তু অনেক বিশাল, কিন্তু তার মাঝখানে যদি একদম মানে দিঘির মাঝখানে গিয়ে কেউ যদি ডুব দেয়, সে ডুব দিয়ে তার পা মাটি স্পর্শ করবে এবং মাথার উপরে সর্বোচ্চ 1 হাত পানি থাকবে। এটাও ওর আমরা দিঘির একটি রহস্য বলা যেতে পারে। তখন ছিল গ্রীষ্মকাল, পানি কম হওয়ার কারণে ওনারা দিঘির অনেকটা দূরে চলে যান। যতটুকুতে ওনারা ঠাঁই পান ঠিক ততটুকুতেই ওনারা গোসল করতে নামেন। ওনারা যখন গোসল করতে গিয়েছিলেন তখন শুধু এই যে জাহাঙ্গীর ভাইয়ের মামি যে গিয়েছিলেন তা নয়, কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার বাড়ির অন্যান্য মামাতো ভাই বোন, ওনার নিজের আপন বোন সবাই মিলে ওই দিঘিতে একসাথে গোসল করতে গিয়েছিলেন। এদিকে যেটা হয় সেটা হলো জাহাঙ্গীর ভাই যেহেতু উনি ভালো সাঁতার জানতেন, উনি দিঘির মাঝখানের দিকে চলে গেছেন, আবার কাছে আসছিলেন, এবং ওনাদের মধ্যে একমাত্র সদস্য ওনার মামি যিনি পানিতে নামছিলেন না। অনেকেই সেটা নিয়ে ঠাট্টা তামাশা করছিল। এদিকে জাহাঙ্গীর ভাই আবার কি করছিল, তিনি ডুব দিয়ে নিচ থেকে কাদা তুলে নিজের মুখে মেখে তার মামিকে ভয় দেখাচ্ছিলেন মজা করে। তো এভাবে কিছুক্ষণ দুষ্টামি করার পর ওনারা সবাই হঠাৎ একটা জিনিস দেখেন এবং ওনারা দেখতে পান যে ওনার ছোট মামি, যে কখনো এই বাড়িতে আসলে পানির মধ্যে নামে না, শুধু ঘাটে বসে মগ দিয়ে শরীরে পানি ঢেলে গোসল করেন, উনি প্রায় নামতে নামতে দিঘির নামতে নামতে একদম মিডিলে চলে আসেন। তখনও মানে পুরো শরীর ডুবে যাওয়ার মতো না আর কি, এবং ওখানে এসে উনি বারবার পানিতে ডুব দিচ্ছে এবং ওনার মানে গলা থেকে এক ধরনের গোঙানির মতো শব্দ বের হচ্ছে। তখন সবাই কি বলে যে কি ব্যাপার, মামি তো কখনো পানিতে নামে না, আর উনি তো সাঁতারও জানেন না, উনি হঠাৎ আজকে কেন পানিতে নামলেন? কেউ কেউ বলেন যে যেহেতু আমরা অনেকে একসাথে নেমেছি এই জন্য উনি হয়তো সাহস করেছেন, এই জন্য উনি নেমেছেন। কিন্তু কেউ কেউ বলেন যে আচ্ছা, যদি সাহস করে নেমেই থাকেন তাহলে তো আমাদের সাথে কথা বলবে, আমাদের সাথে গোসল করবে, উনি এরকম এক পাশে চলে গেলেন কেন, আর এরকম শব্দ করছেন কেন? তখন ওনার সবাই কাছে মানে ওনার কাছে যখন সবাই গিয়েছেন, দেখেন ওনার চেহারার মধ্যে একটা অস্বাভাবিক ভাব এবং ওনার গলা দিয়ে সেই গোঙানির শব্দ, এবং শব্দটা আস্তে 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 তীব্রতর হচ্ছে। সবাই যখন বিষয়টি বুঝতে পারেন এটা একটা অস্বাভাবিক বিষয়, আর এমনিতে আমরা দেখি কেন্দ্রিক কিছু প্যারানরমাল বিষয় তো আছেই, তখন সবাই মিলে মানে তখন প্রায় 5-7 জন ছিল এখানে, সবাই মিলে তাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু সবাই ফিল করেন যে মামি অস্বাভাবিকভাবে ভারী হয়ে পড়েছেন, এমনটা মনে হচ্ছিল। তখন দিঘির পাড়ের মসজিদের ঘাটলায় অজু করা অবস্থায় মুসল্লিরা সবাই দৌড়ে ওনার নানুর বাড়িতে চলে আসেন কি হয়েছে জানার জন্য। তখন সকলের সহযোগিতায় অনেক কষ্টে মামিকে পানি থেকে তুলতে মানে পুকুর থেকে তুলতে সক্ষম হন সবাই,
এবং মামিকে যখন ঘরে নিয়ে আসা হয় তখন উনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একা একা কথা বলতে থাকেন এবং দরজার দিকে তাকিয়ে কি যেন বলে আর বলতে থাকে, জাহাঙ্গীর কাদা মেখে আমাকে ভয় কেন দেখাইলো, জাহাঙ্গীর কাদা মেখে আমাকে ভয় কেন দেখাইলো, এটা বারবার বলছেন। তখন ওনাদের আর কারো বুঝতে বাকি ছিল না যে আসলে ওনার সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। তাই ওনার নানাদের পাশের বাড়ির এক নানাকে খবর দিয়ে ডেকে আনা হয়। ওনার নাম ছিল নুরুল আমিন, সবাই তাকে নুরু কবিরাজ বলে ডাকত এবং এলাকায় তার কিন্তু খুব নাম ডাক ছিল কবিরাজ হিসাবে। যাই হোক, যখন ওনাকে ডেকে আনা হয় তখন মামি তাকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন নুরু কবিরাজ বলেন, আপনারা আমাকে একটা হালযুক্ত কাঁচি এনে দেন। যখন কাঁচি তাকে দেয়া হলো তখন কাঁচি এবং তার পকেট থেকে একটি ছোট্ট একটি হাড়ের টুকরো বের করেন এবং ওনার মামির কনিষ্ঠ আঙ্গুল, মানে ছোট আঙ্গুল যেটা আমাদের, এর মাঝ বরাবর রেখে যখন চাপ দেন তখন ওনার মামি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং বলতে থাকেন, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন নুরু কবিরাজ বলে, দেখা যাক কে কার ক্ষতি করে। এক পর্যায়ে নুরু কবিরাজ তাকে প্রশ্ন করতে থাকে যে তোর নাম কি? তখন সে বলে, আমার নাম কৃষ্ণ। নুরু কবিরাজ বুঝতে পারেন যে কৃষ্ণ নামের এই দুষ্টু জিনটি মোটেও ভালো জিন নয়। তখন নুরু কবিরাজ তাকে প্রশ্ন করে, তুই এই মেয়েকে কেন ধরেছিস? তখন মামির শরীরের মধ্যে থাকা কৃষ্ণ নামের ওই জিনটি বলে যে এই মেয়েটি যখন পুকুর পাড়ে আসতো তখন তাকে আমার ভালো লেগে গিয়েছে, আমি তাকে নিয়ে যাব। তখন নুরু কবিরাজ বলে যে তোর সাহস তো কম না, তুই অন্যের বউকে নিয়ে যাবি, এটা তো হতে দেব না। পরে এক পর্যায়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক সময় নুরু কবিরাজ বলে ফেলে যে তোকে বোতলে বন্দি করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তখন ওই জিনটি বলে ওঠে, তুই কি আমাকে এত দুর্বল ভেবেছিস যে আমাকে বোতলে বন্দি করবি? এবং তুই কি মনে করেছিস যে আমি একা? আমরা মোট 7 ভাই আছি। আমাকে যদি বন্দি করিস আমি ওদের পরিবারকে একদম শেষ করে দিব। আর আমার ভাইরা কি তোকে ছাড়বে? ছাড়বে না, এই পরিবার ধরে শেষ করে দেবে, ঠিক যেমন তাদের পরিবারের একটি সন্তানকে 1 বছর আগে আমরা মেরে ফেলেছি। এই কথা শোনার সাথে সাথে উপস্থিত সকলে অবাক হয়ে যান এবং জাহাঙ্গীর ভাইয়ের বড় মামি হাউমাউ করে কেঁদে ওঠেন। তখন নুরু কবিরাজ তার দোয়া কালাম দ্বারা সেই জিনকে আরো বেশি কষ্ট দিতে থাকে এবং প্রশ্ন করা হয়, তুই কেন সে বাচ্চাকে হত্যা করলি? তখন ওই জিনটি বলতে থাকে, আমি হত্যা করিনি, আমার মেজ ভাই তাকে হত্যা করেছে। আমরা 7 ভাই। এই রামরা দিঘির পূর্ব উত্তর কোণার বড় একটি তুলো গাছ আছে, সেই তুলো গাছে আমরা থাকি। কিন্তু সেদিন আমরা এদের বাড়ির উঠোনের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এই বাচ্চা আমার ভাইয়ের গায়ে বল ছুঁড়ে মারে। এতে আমার ভাই ক্ষিপ্ত হয়ে তাকে এক আছাড় মারে। তাকে আছাড় মারার সাথে সাথে তার মৃত্যু প্রায় হয়ে যায় এবং আমরা যারা আরো 6 জন ছিলাম তাকে আমরা ফুটবলের মতো করে ছোড়াছুড়ি করি এবং তাকে আঘাত করি। যখন বুঝতে পারি ও মারা গেছে তখন তাকে দিঘির পাড়ে ফেলে দিয়ে চলে যাই। এই মর্মান্তিক ঘটনা শোনার পর উপস্থিত সবাই কেঁদে ফেলেন। 1 বছর পর সন্তানের মৃত্যুর এই বিভীষিকাময় বর্ণনা, এটি জাহাঙ্গীর ভাইয়ের বড় মামি কোনোভাবেই সইতে পারছিলেন না, কারণ তার সন্তান হারানোর কষ্ট উনি কখনো ভুলতে পারেননি। খুব বেশি দিন তো হয়নি, মাত্র 1 বছর। আর এর মধ্যে সন্তানকে কিভাবে হত্যা করা হয়েছে তার নির্মম বর্ণনা যখন ওই দুষ্টু জিন দিচ্ছিল, তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লিসেনার্স যে মনের অবস্থা কি হতে পারে। ওই সময় সেই রহস্যের মূল উৎপাটিত হয়, যেন কেন মিহাদের মুখ থেকে দুপুরে খাওয়া খাবারগুলো বের হয়ে এসেছিল আর কেনই বা
তার পাটি বাঁকা, দুমড়ানো মুচড়ানো ছিল। আর কেনই বা তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। কেউ মানতে পারছিল না যে এত নির্মমভাবে মিহাদকে হত্যা করা হয়েছে, এবং দিঘিতে এর আগে ডুবে যাওয়া বাচ্চাদের হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে বলে সেই জিন স্বীকার করে। তখন নুরু কবিরাজ ওই 7টি জিনকেই পর্যায়ক্রমে ধরে বোতল বন্দি করে ওনার ছোট মামি, মানে জাহাঙ্গীর ভাইয়ের ছোট মামি, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, এই ঘটনা জাহাঙ্গীর ভাইদের পরিবারের সদস্যদের যখনই মনে পড়ে, এক অসহ্য যন্ত্রণায় প্রত্যেকেই ভুগতে থাকেন। তিনি মিহাদের একটি ছবি আমাকে ইমেল করে পাঠিয়েছেন। আসলে এই বাচ্চাটির ছবি আমি দেখেছি, সঙ্গত কারণে আমি এই বাচ্চাটির ছবি আপলোড করতে পারছি না। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর আলিফ রাজি। যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, তারা চেষ্টা করবেন আমাদেরকে লাইক বাটনে হিট করে দেওয়ার জন্য, যাতে অন্য সবাইও আমাদের ঘটনাগুলো শুনতে পারেন, আমাদের এপিসোডের ব্যাপারে জানতে পারেন। আপনারা জানেন গত এপিসোডে আমাদের রেকর্ড সংখ্যক লাইক এসেছে। এটা শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে, এবং আপনারা চাইলে আমাদের শোটাকে আরও উপরে নিতে পারেন। ঘটনা শুরুটা এরকম যে সেদিন রাত 11টার বাস যেতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বর্তমানে ক্লিনিক পাড়া, আগে এটার নাম কি ছিল সেটা তিনি মনে করতে পারছিলেন না রেফায়েত ভাই। সেটার সাথে বয়ে গেছে একটা নদী। ঘটনা 1991 সালের, যখন রেফায়েত ভাই বাসে উঠছেন তখনকার সময়। বাসের জন্য অপেক্ষা এবং শীত দুয়েই অবস্থা খারাপ। তার সাথে তখন তার ছেলে ছিল, যাকে নিয়ে তিনি যাবেন সে এলাকায়। সে এলাকায় যাবার আগে তিনি তার সাথে একটা ব্যাগ নিয়েছেন, কারণ সেখানে হয়তো থাকতে হতে পারে। ঘটনাটা আসলে আমি কিছুদিন পিছনে চলে যাই। 1989 সালের দিকে হবে। জমির উদ্দিন সাহেবের স্ত্রীর প্রসবের ব্যথা ওঠে। প্রসব ব্যথা উঠবার পর এলাকার ডাইকে খবর দেওয়া হয়। তখন ক্লিনিক এবং এই ব্যবস্থা ছিল না, তখন আশেপাশে ক্লিনিকও ছিল না। তো ডাই বাসায় এসে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সহযোগিতা করে। খবর পেয়ে ডাই বাসায় আসে এবং প্রসব যন্ত্রণায় কাতর জমির উদ্দিন সাহেবের স্ত্রী পাশে দরকারি জিনিস নিয়ে এসে একটি ছেলে সন্তান প্রসব করায়। ছেলে সন্তান প্রসব করানোর সাথে সাথে মহিলার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। মহিলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আসলে খারাপের এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা করা হয়। আর রাস্তা তখন ছিল কাঁচা, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে ওই এলাকায় কিছুই ছিল না। একটা ছোট বিল্ডিং এর মতো, উপজেলার মতো বিল্ডিং একটা হাসপাতালের মতো ছিল। তো সেইখানেও পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে মহিলার সারা শরীর রক্তে ততক্ষণে ভিজে গেছে, এবং এক পর্যায়ে তিনি তার স্বামীর হাত ধরে শুধু একটা কথা বলেন, তুমি আমার সন্তানকে সাবধানে রাখবে। আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, ওর বিপদ যেন আসতে না পারে, আমার জন্য দোয়া করো। এবং এটা কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো বলতে বলতে তিনি মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্ত্রীর দাফন শেষ করতে না করতে তার ছেলে সন্তানটিও মারা যায়। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি শোকে কাউকে কিছু বলতে পারছিলেন না, এবং প্রচণ্ড রকমভাবে সবকিছু নিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তার স্ত্রী মারা যাবার পর তার মানসিক অবস্থা ঠিক হতে সময় লাগে প্রায় 4-5 মাসের মতো। তিনি তার স্ত্রীর কবরের কাছে সারাক্ষণ পড়ে থাকত এবং প্রতিদিন কাঁদত। অসুস্থ অনেকটা সুস্থ তিনি আস্তে আস্তে হতে থাকেন 4-5 মাস পর। তার পরিবার তার এই অবস্থা দেখে পরিত্রাণ এবং মুক্তি দেওয়ার জন্য তার অবস্থার তাকে আবারও বিয়ে করিয়ে দেওয়া হয়। যার সাথে বিয়ে হয় তার পাশের গ্রামে, তিনি পাশের গ্রামেই থাকতেন। সবকিছু ঠিক মতো চলছিল। তার একটা সমিল ছিল যেখানে কাঠ কাটা হতো। সমিলটা তখন ওখানেই ছিল, এবং সে মাঝে মাঝেই বেশি অর্ডার থাকলে রাত কাটিয়ে দিত। একদিন রাতের বেলা তার প্রচণ্ড ক্ষুধা লাগে, এবং রাত তখন 9টা বাজে। সেদিন যাকে দিয়ে টুকটাক বাড়ির কাজে পাঠায়, সেই ছেলেটা না থাকার কারণে, তার ক্ষুধার লাগার কারণে তিনি বাড়িতে চলে যাবেন সেই প্ল্যান করেন। তো তিনি রওনা দিয়ে দেন। তিনি বাড়িতে যাওয়ার পথে তার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হওয়ার সাথে সাথে তিনি দেখলেন সেই লোক তাকে বিদায় দেওয়ার পরও তার পেছন পেছন আসছে। তিনি শুধু বলছেন, কি ব্যাপার ভাই, কিছু বলবেন? তখনই মুহূর্তের মধ্যে সেই লোকটাকে তিনি আর দেখতে পান না। টর্চ লাইটও সাথে ছিল না, এবং কুয়াশায় ঢাকা চারদিক। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে একটা গাছের গুড়ির সাথে পায়ের সাথে ধাক্কা খেয়ে কন্ট্রোল করতে না পেরে পড়ে যান।
তিনি বুঝতে পারছিলেন তার শরীর গরম হয়ে গেছে, তার জ্বর আসছে, পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছে। এমনিতেই তার পেট খালি, কিন্তু এরকম অস্বস্তি মাঝে মাঝে পেটে গ্যাস হলে বোঝা যায়। কিন্তু ওনার মানে অস্বস্তিতে এমন যে তিনি বিষ খেয়ে ফেলেছেন, তার গলার মধ্যে ধরে আছে। তিনি দেখলেন গাছের পাশ থেকে, মাটির নিচ থেকে 6-7টা অজগর সাপ তার চারিপাশ ঘিরে ফেলেছে এবং প্রত্যেকটা অজগর সাপ জোরে জোরে হাসছে। একটা অজগর সাপ তার পা পেঁচিয়ে ফেলার সাথে সাথে তিনি মাথার মধ্যে ভারী লাগতে থাকে, কেমন জ্বরটা বেশি আসলো কিনা। তিনি সাথে সাথে পড়ে যান, মাথা ভারী হয়ে যায়। জ্বর আসলে যেমন মাথা ভারী লাগে, তখন তার এরকম লাগছিল। এরপরে তিনি সকালবেলা একটা মাদ্রাসার কাছের দেয়ালে জ্ঞান ফেরা অবস্থায় নিজেকে খুঁজে পান। সেটা খুব দূরেও না, সেটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে না। তিনি বাড়ি যেতে পারছিলেন না এবং রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনি একটা 12-13 বছরের ছেলেকে পাশ দিয়ে যেতে দেখতেন। তো তাকে যেতে থাকতে দেখে তার কাছে সাহায্য চায় যে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো। বাড়ির কেউ জানেও না তার এই অবস্থা। তাকে দেখে সবাই মনে করতে থাকে তিনি অসুস্থ অথবা কোনো একটা সমস্যা হয়েছে। তার সেবা করা হয়। সেদিন রাতের বেলায় তিনি হঠাৎ বসে আছেন, তার ঘুম কিছুতেই আসছিল না। মনের অজান্তে তিনি ঘরের দরজা খুলে, দরজা খোলার শব্দ পায় তার ভাতিজা। সে জিজ্ঞেস করে, কাকা কই যান? তিনি কিছু বলে না, পেছনেও তাকায় না। তিনি আবারও জিজ্ঞেস করে। সেই ভাতিজা দেখে তার চাচা মানে জমির সাহেব ঘর থেকে টয়লেটের দিকে না যেয়ে সে উঠান ক্রস করে 2 বাড়ির মাঝ দিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। সেই ভাতিজা জমির সাহেবের স্ত্রী ও পাশের ঘরের জমির সাহেবের আরেক ভাইকে ডাক দেয় এবং তার পিছু নেয়। নিতে নিতে এক পর্যায়ে তারা না পেরে তাকে ধরে এবং বলে কয়ে জোর করে বাড়ি চলেন, কোথায় যাচ্ছেন আপনি বলতে থাকে। তিনি কারো কথাই শুনছিলেন না, শুধু শুনছিলেন আমি এসেছি তুমিও এসো, এটা তিনি বারবার শুনছিলেন। এটা তিনি তার স্ত্রীকে ঠিক হওয়ার পর বলেছিলেন। সেদিন বাড়িতে তাকে জোর করে এনে সূরা কালাম পরে ফুঁক দেওয়া হয়। জমির সাহেবের ছোট ভাই একটা মাদ্রাসার শিক্ষক, তিনিই ফু দেন এবং ঝাড়ফুঁক করেন এবং জমির সাহেব ঘুমিয়ে পড়ে। রাতটি কোনো রকম ভাবে পার হয়। পরদিন সকালে তার ভাই তার সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে জানতে পারে তিনি সেদিন থেকে এরকম ফিল করছেন। তিনি কিছু পানি পরে একটা কলসির মধ্যে দিয়ে তাকে বলেন যে তিনি যেন রুম থেকে বের না হয় 2-3 দিন। কিন্তু তিনি কথা শোনেননি, তিনি বের হয়েছেন এবং কাজে গিয়েছেন। 2 দিন পর তিনি বসেছিলেন সমিলের ভেতরে। সেদিন অনেক কাজ ছিল এবং রাত জাগতে হবে যতদূর কাজ আগানো যায়। তিনি দেখেন রাতের বেলা তার সমিলের সামনে দূর থেকে একজন লোক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই কুয়াশার মধ্যে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা নড়ছে না, তার কাছ থেকে খুব বেশি হলে 100 হাত দূরে লোকটা দাঁড়ানো। খুব বেশি কুয়াশা ছিল না, হালকা কুয়াশা ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল। তিনি ডাক দেন, কে এখানে? যেহেতু শীত, চাদর জড়িয়ে তিনি কাছে যান কে সেটা তলব করার জন্য। কাছে যেতেই তিনি দেখেন একটা কাঁঠাল গাছ ছিল সেখানে। সেই কাঁঠাল গাছের নিচে একজন মহিলা ও একজন শিশু সহ 2 জন দাঁড়িয়ে আছে এবং তাদের 2 জনের সামনে 2টা কবর। তিনি টর্চ মারলো, সেই মুখের মধ্যে কিচ্ছু নেই। ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ মাটির নিচ থেকে আসছে। হঠাৎ তার বমি বমি ভাব হতে লাগলো এবং তিনি বমি করে দেয়। তিনি তার লোকদের কাজ ডাকছে এবং পানি আনার জন্য, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তিনি দেখলেন তার বমির মধ্যে অনেকগুলো চুল এবং রক্ত, সাথে সাথে ছোট ছোট পোকা কিলবিল করছে। পোকাগুলো বেশ বড় বড়। তিনি ভয়ে দৌড় দেন সমিলের দিকে, কিন্তু দৌড় দেওয়ার মতো অবস্থা তিনি পাচ্ছিলেন না। সেদিন তিনি 100 হাত পেছনে যাবার পর কোনো কষ্টে কোনো মতে সমিল দেখছিল না। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে বসে পড়েন। তিনি কোথায় আছেন? আশপাশ সব অন্ধকার দেখতে লাগলেন। মনে হচ্ছিল তিনি অন্ধ হয়ে গেছেন, চোখের কোনো জ্যোতি নেই। তিনি ডাকছেন সাহেলা, তিনি ডাকছেন বাবুল, কেউ কোনো কথা শুনছে না, কেউ শুনছে না। তার শরীর অসাড় হয়ে গেছে, তার শরীরে একটু শক্তি নেই। টর্চটাও হঠাৎ কাজ করছে না। তার সামনে একজন লোক আসলো এবং বলল, তুই শেষের দিকে, খুব বেশি দিন বাঁচবি না। লোকটার কোনো চেহারা, কোনো শরীর দেখা যাচ্ছে না, কিন্তু ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে। ভাষাটা খুব রাগ ও ঘৃণার চোটে কথাগুলো বলছে সেই লোকটা। তিনি কিছু বলতে পারছিলেন এবং চোখের মনি তিনি সরাতে পারছিলেন না। মনে হচ্ছে চোখের মনিটা চোখের মধ্যে ফিক্স হয়ে গেছে। তিনি ভাবছেন কোন বিপদে পড়লাম, কারো ক্ষতি করি নাই, কিন্তু কি সব দেখছি আমি। তিনি জমির সাহেব এমন মানুষ, এসব আছরে বিশ্বাস করতো না, কিন্তু সেদিনের পর থেকে তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। এই কথাগুলোই তিনি শুনেছেন এবং খুব বাজে পচা মাছের গন্ধ পাচ্ছিলেন সেদিন থেকে। এসবের ঘটনা রাত 10টা-11টার দিকে, কিন্তু এই অল্প সময়ে তিনি হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শুনতে পান। এই আজানটা তার পরিচিত। এইভাবে তার ভাই আজান দেয়। এই আজানটা এই এলাকার না, এই আজানটা তার ছোট ভাই যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসার
মসজিদের আজান আর কি। তিনি জানান তার ছোট ভাই তার মাদ্রাসায় চলে গেছে, তাহলে এই শব্দ এত কাছের কেন? তিনি কাঁদছেন, কিন্তু কোনো কথা বলতে পারছিলেন না। তিনি কাঁদছিলেন, তার কাছে মনে হচ্ছিল তার স্ত্রী ও সন্তান তাকে দেখা দিয়েছে। এটার মানে এই যে তিনি মারা যেতে বসেছেন। তখনকার মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক আত্মীয় স্বজন দেখতে পায়, এটা চিন্তা করেছে। কথাটা ফেলনা না, তার একটা তন্দ্রার মতো এসে ঘুম হয়ে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্র এবং তার ছোট ভাই। সেই ভাই তার এক ছাত্র জিন দ্বারা তাকে এখানে নিয়ে এসেছে। তিনি চলে গেছিল অনেক দূরে, সেখান থেকে বিপদ দেখে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে তার ছোট ভাই বাসায় রেখে যায় এর পরে, এবং বাড়ি বন্ধ করে তাকে বাসা থেকে বের না হওয়ার কথা বলা হয়। তার ছোট্ট জিন ছাত্রটি বলেছে তার মৃত্যু আশঙ্কা আছে, কিন্তু এটা তাকে তখন জানানো হয়নি। শুধু বলা হয়েছিল যে তার বিপদ সামনে। তো তার ভাই বলেছে, জমির সাহেবের ছোট ভাই বলেছে যে আমার যে প্রিন্সিপাল, আমার যে বস, সে আসলে আপনাকে তার কাছে নিয়ে যাব। চিকিৎসার জন্য মাদ্রাসার সেই শিখ প্রিন্সিপাল, তাদের বস ঢাকায় এসেছিল। তো বলেছে আপনি বাসায় থাকেন, আমি না বলা পর্যন্ত বাসার বাইরে যাবেন না। এদিকে তার স্ত্রীর সাথে তিনি বাড়িতেই থাকছিল, কিন্তু তিনি ঘরে থাকতে পারছিল না, ঘরে থাকতে চাইছিল না, বাড়ি তাকে যেতেই হবে। তার ছোট ভাই এসে তাকে বাসায় একটা পরা পানি দিয়ে গোসল করা এবং এক প্রকার জোর করেই বাসাতেই রাখে। এর মধ্যে প্রতি রাতে জমির সাহেব তার ঘরের ওপাশ থেকে ডাক পেতেন, আব্বা, আব্বা আমারে নিয়ে যান এখান থেকে, আব্বা আমি আর আম্মা আপনার জন্য অপেক্ষা করছি। তিনি থাকতে পারতেন না ঘরের মধ্যে, তার মধ্যে স্বভাবগত পরিবর্তন আসতে থাকে। তিনি খেলতেন না কোনো কিছু, এবং খেতেও পারতেন না। যা খেতেন তাই ফেলে দিতেন, এমনকি বমি করে ফেলে তিনি বলতেন দেখো কতগুলা পোকা। কিন্তু যারা পাশে থাকতো তিনি যে বমি করছেন কোনো কিছুই পেট থেকে আসতো না, এটা তারা বলেছে এবং শুধু লালা পড়তে দেখেছে। স্বপ্নে তিনি দূর গাছের নিচে দুটো কবর দেখতে লাগলেন প্রায় প্রতিদিনই, এবং প্রতি সময় এই কবরগুলো দেখতেন। কবরের পাশে একজন মানুষ ও কবরের ভেতর থেকে মাটি ভেদ করে একটা বাচ্চার শব্দ আসছে। তিনি যে এগুলো দেখতেন, সাথে সময়ও চলে যায় প্রায় 2 মাস। তাকে 2 মাস পর সেই মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার প্রিন্সিপাল দেখে বলেন, দেখি কপালের চারিপাশ পুড়ে গেছে, অবস্থা ভালো না, কিছু আমল ও দোয়া পড়া পানি প্রতিদিন 1 মাস খাবে, এরপরে আবার তাকে নিয়ে আসবে আমার কাছে। 15 দিন খাওয়া পর্যন্ত তিনি বেশ সুস্থ ছিল। তিনি সুস্থ থাকলে তিনি ভালো ফিল করতেন এবং স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু 15 দিন যাওয়ার পর থেকেই তিনি আর পানি খেতেন না। হঠাৎ করে তিনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন। তখন গরম পড়ে গেছে। স্বপ্নে তিনি দেখতেন তার চারিপাশে মানুষজন তার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই গাছের নিচে। সেই কাঁঠাল গাছের নিচে 2টা কবর, এবং সেই 2 কবরের পাশে 2 জন মানুষ। কিন্তু নতুন কথা হচ্ছে সেখানে আরেকটা নতুন কবর, কিন্তু কবরটার সাইজ অনেক বড়। তিনি প্রতিদিন এই স্বপ্ন দেখতেন এবং উঠে বমি করতে লাগলেন। এর মধ্যে আবারও সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার। দ্বিতীয় দেখায় সে হুজুর তাকে যেই দিনই চিকিৎসা দিয়েছেন সেই দিনই রাতের বেলা তিনি মারা যান। তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না কিছু ঘটিয়েছে তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল। তার বেশ বয়স হয়েছিল। ঘরের ভেতরে থাকতে লাগলেন। ঘরের ভেতরে তিনি মাটি কামড়াতে শুরু করলেন। 10 দিন পর পর নতুন নতুন অঘটন তিনি ঘটাতে থাকেন। তার ছোট ভাইও এদিক সেদিক করে লোকজন খুঁজতে লাগলেন কে তার ভাইয়ের চিকিৎসা করতে পারবে। 1 বছর পার হয়ে যায় এবং তিনি এই স্বপ্ন 7 দিনের 7 দিনই দেখতে লাগলেন। তার ঘুমটা অতিরিক্ত গভীর লাগতে শুরু হয় যখন তিনি ঘুমিয়ে যান। তবে ঘুমের মধ্যে তিনি শুনতেন একটা কথা ভেসে আসছে, যেদিন তুই দেখবি তোর লাশ কবরে নামাচ্ছি আমরা, সেদিনই তুই মারা যাবি, অপেক্ষা কর, অপেক্ষার মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হবে। এই চলতে থাকে এবং বাড়ির সবার সাথে তিনি খারাপ আচরণ করতে শুরু করেন। হঠাৎ রেগে যেতেন। দিনের বেলা তার আচরণ দেখে বাড়ির বাচ্চা কাচ্চারা হাসতো, আর বমি বমি ভাব এবং বমি করে দেওয়ার মতো তিনি করতে লাগলেন। তার স্ত্রীর কথা শুনতেন না। তার মা তখন বেঁচে ছিল, মা থাকতো তার মেয়ের বাসায়, জমির সাহেবের বাবা ছিল না। তো তার সম্পত্তি যা ছিল ধীরে ধীরে তা বিক্রি হওয়ার মতো উপক্রম, কেননা তার ছোট ভাইও পারছিল না চিকিৎসা করার জন্য, প্লাস টাকা পয়সার দরকার ছিল। সেই জমি কেউ কিনতো না, এবং যেসব জমি বিক্রি করতে যেত জমি বিক্রি হতো না, এবং তার সমিলের অবস্থা হয়ে যায় খারাপ। আর এদিকে প্রতিদিন রাতে উঠে তার কেঁপে কেঁপে যাওয়া এবং বমির মধ্যে পোকা বের হওয়ার কথা প্রতিদিনই তিনি বলতেন। হঠাৎ একদিন রাতে ঘুমানোর পর তার ঘুম ভাঙে এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে অন্ধকার, কিন্তু অন্ধকারেও স্পষ্ট সব বোঝা যাচ্ছে। হালকা একটা বাতাস আসছে, এবং এই হালকা আলোতেও একজনের চেহারা পরিষ্কার দেখা যাবে। তিনি একটা নৌকার উপর
নৌকার মাঝির সারা শরীর কালো, মাঝির শরীরে কোনো মাথা নাই। মাঝি শুধু একটাই কথা বলছে, তোর সময়ের মাঝে আর কোনো সময় নেই, এবার তুই বাঁচবি না, সময়ের শেষের দিকে। তিনি আকুতি মিনতি করেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি বলেন তার কোনো দোষ নেই। এবং এই কথাগুলো শুনে চারিপাশ থেকে হাসির শব্দ আসে, কেমন চিকন তীক্ষ্ণ ভয়েস, কিরকম অদ্ভুত, বোঝাও যায় না সব কথা। বুঝতে গেলে কেমন শরীর অসাড় হয়ে মুখের জিহ্বা দাঁতের সাথে লেগে যায়, এরকম অবস্থা। তাকে পরদিন নদীর কাছে খুঁজে পাওয়া যায় এবং শরীরে কাফনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। তো তার ভাই মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে বাড়িতে তার এই জমির সাহেবের সাথে থাকতে শুরু করে। যেহেতু মাদ্রাসার সেই প্রিন্সিপালও মারা যায়, তার ভাই বাসায় বাড়িতে চলে আসে। একদিন একটা মসজিদে রেফাত ভাইয়ের সাথে এই মাদ্রাসার যে ওনার জমির সাহেবের ছোট ভাইয়ের কথা হয়। মাগরিবের পরে গাছতে বের হয়ে তিনি ওই এলাকার ওই অবস্থায় তখন অবস্থান করছিল রেফাত ভাই। মসজিদে যাবার পথে সেই ভাইয়ের কাছ থেকে জমির সাহেবের ব্যাপারে রেফাত ভাই কথা শোনেন। মসজিদটা ওই এলাকারই মসজিদ যে এলাকায় জমির সাহেব থাকতো, আর মসজিদের খেদমতে ছিল জমির সাহেবের ছোট ভাই। তাই তিনি তার কাছ থেকে তার ভাইয়ের ব্যাপারে রেফাত ভাইয়ের কাছে শেয়ার করেছেন, মানে রেফাত ভাই শুনেছেন তার ব্যাপারে। কিন্তু সেবারের জামাত 10 দিনের হওয়ার কারণে রেফাত ভাই সেই স্থান খুব দ্রুত ত্যাগ করেন এবং ঢাকায় চলে আসেন। তিনি বলে এসেছিলেন রেফাত ভাই যে তিনি 20 থেকে 25 দিনের মধ্যে সেখানে যাবেন। তো এই তো বাসে উঠেছেন, বাস আসতে দেরি করলো প্রায় 2 ঘন্টা, এবং এখনই অনেকক্ষণ মানে লাগে, তখনই তো আরো সময় লাগতো। ফেরির ঝামেলা এই সেই, আর শীত তখন অনেক। রেফাত ভাই বাসের মধ্যেই তার ওস্তাদদের ডাকলেন, কিন্তু ওই মুহূর্তে কেউ সাড়া দেয়নি। বাস বিরতি নেবার পর ফজরের নামাজ পড়ে তিনি আবার বাসের মধ্যে ওঠেন। ফেরি পারাপার এবং কুয়াশার কারণে বেশ দেরি হয়ে যায় এবং সেই এলাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। তিনি সেই বাড়িতে যান এবং তার সাথে কুশল বিনিময় হয় জমির সাহেবের ছোট ভাইয়ের সাথে, রিফাত ভাইয়ের। এতদিনে জমির সাহেবের মাও সেই বাড়িতে চলে আসছে, কিন্তু সেও অসুস্থ। আশ্চর্য বিষয় হচ্ছে তিনি নাকি যে কয়েকদিন তার মেয়ের বাসায় ছিলেন তিনি সুস্থ ছিলেন, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রেফাত ভাই ও তার রেফাত ভাই জমির সাহেবের এক চাচাতো ভাইয়ের ঘরে ওঠেন, পাশাপাশি ঘর। রেফাত ভাই ক্লান্ত ছিল, তিনি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলেটা তার পাশে নাই। রেফাত ভাইয়ের ছেলে, তার ছেলে মাটিতে শুয়ে আছে। কি ব্যাপার, মাটিতে শুয়ে আছে কেন, মাটিতে গেল কিভাবে? রেফাত ভাই তার ছেলেকে ডাকছে, সাথে সাথে না উঠে একটু দেরি করে উঠে বলে, বাবা তুমি ঘুমাচ্ছিলা, আমি একটু ওয়াশরুমের দিকে যাবো, এমন সময় পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। এরপর আমি ঘুমের মধ্যে দেখি আমি একটা নদীর তীরে, নদীর চারিপাশে অনেক মানুষের চিৎকার, কিন্তু আমি কাউকে দেখি নাই। আমি চেষ্টা করি এবং সূরা পড়ি ঘুমের মধ্যে, আমি দেখি আমার সামনে যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে। রেফাত ভাই তখন তার ছেলেকে মেঝে থেকে উঠে খাটের মধ্যে শুইয়ে সেই বাড়ির দিকে বাড়ির দিকে যায়, ঘর দরজা খুলে। তখন রাত আনুমানিক 2টার বেশি হবে। এশার নামাজ ও তাহাজুদের নামাজ পড়ে তিনি বের হন। জমির সাহেবের বাড়ির কাছে যাওয়ার পরে তিনি দেখেন কয়েকটা শিয়াল সেই বাড়ির বাইরে বসে আছে। শিয়ালগুলো নিজের পা নিজে চাটছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা রেফাত ভাইয়ের খুব কাছে এসে পড়ছে। শিয়ালগুলোর পেছনে একজন মহিলা দাঁড়ানো, সেই মহিলার চুল পুরো বাড়িকে কাভার করে রেখেছে। রেফাত ভাই চুপচাপ সেখান থেকে চলে আসেন এবং 2 মিনিট লাগে ওই ঘর থেকে এই ঘরে যেতে। তিনি ঘরে ঢুকে সাথে সাথে ওস্তাদদের ডাকেন, সাথে সাথে 3 জন ওস্তাদ আসেন, বলেন, তোমার গন্তব্য থেকে সরে যাও না, খুব সামান্য রাস্তা, কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, খুব কঠিন কিছু না। হঠাৎ রেফাত ভাই একটা ধাক্কা খেয়ে পড়ে যান। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, ধস্তাধস্তির শব্দ আসছে এবং ওস্তাদদের মধ্যে 2 জন এসেছিল, তারা অনেক জোরে জোরে দোয়া পড়ছেন। রেফাত ভাই ঘুমের মধ্যে কি ঘুম চলে এসেছে এরকম অবস্থা। তিনি বুঝতে পারছেন কেউ জোর করে তাকে এসব ভয় দেখাচ্ছে, কিন্তু রেফাত ভাই ভয় পেয়ে এখান থেকে চলে যেতে আসেনি। যদিও এগুলো ভেবেই তিনি পেছন থেকে ধাক্কা দেওয়া হয়, কারণ তাকে হয়তো কেউ রিস্কি মনে করছিল। তো তিনি পরে ঠিক হয়ে ঘুমিয়ে পড়েন। আর সকালে ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে ঘুমান যদিও, সকালে ঘুম ভাঙেন এবং উঠে তিনি বিছানাতে রেফাত ভাই বিছানা থেকে ওঠার পর তিনি দেখেন যে আসলে এখানে থাকতে গেলে রুমটা আগে বন্ধ করতে হবে। তার ছেলে তখনও ঘুমাচ্ছিল, তিনি ঘরটা বন্ধ করে ফেলেন। সেই বাড়িটা আসলে সেই ঘরটার মধ্যে 2টা রুম, একটা রুমের মধ্যে বস্তায় বস্তায় চাল রাখা, আর একটা রুমে রেফাত ভাইকে থাকতে দেওয়া হয়। তাই ঘরটা আসলে বাঁধতে যে রেফাত ভাইকে তেমন বেগ পেতে হয় না। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়েই সেই জমির সাহেবের বাসায় ঢোকেন।
জমির সাহেবের বাসায় ঢোকার সময় তিনি দেখেন বাড়ির উঠানে একটা গাছের গুড়ির মধ্যে একটা ছোট্ট তাবিজ আটকানো। রেফাত ভাই তাবিজটা আটকানো দেখে সাথে সাথেই অজু করেন, চাপকল থেকে অজু করে সেই তাবিজটা ধরেন এবং সেটা সরিয়ে ফেলেন এবং তাবিজটা পাঞ্জাবির পকেটে রাখেন। তিনি ঘরে ঢুকে জমির সাহেবের সাথে দেখা করতেই হাত মুসাফা করেন। সাথে সাথে রেফাত ভাইয়ের হাত গরম হয়ে যায়। যে মানুষের কোনো সমস্যা নেই তার হাত মোটামুটি ঠান্ডা থাকে। ইনফ্যাক্ট রেফাত ভাই সবসময় হাত ঠান্ডাই থাকে। তিনি তার ছেলেকে নিয়ে আসেন এবং সেখানে সবাইকে সরে যেতে বলেন এবং তার স্ত্রীকেও সরে যেতে বলেন। তার ছেলেকে তিনি জমির সাহেবের বরাবর বসান এবং একটা গোল সার্কেল করে দেন। জমির সাহেবের ছোট ভাই এবং সেই চাচাতো ভাই ছিল যার ঘরে রেফাত ভাই উঠেছেন। এবার রেফাত ভাই তার ছেলের ভেতর একটা জিন নিয়ে আসেন এবং সেই জিনটা ওই বাড়ির আশেপাশেই ঘুরছিল। তখন তার ছেলের দাঁতে দাঁত লেগে গেছে ততক্ষণে। তখন রেফাত ভাই জিজ্ঞেস করে, তুমি কে? তখন তার ছেলের ভেতর থেকে কথা আসে, জানালা থেকে আলো আসছে, আলোটা সরান, আলো সহ্য হচ্ছে না। তখন সেই আলোটুক বন্ধ করে দেওয়া হয়। সেই জিন বলছে তাকে ইনসানরা ব্যবহার করেছে, তাকে তার দরকার দিয়ে তাকে তার দরকারি জিনিসপত্র কাজ করাচ্ছে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে হলে তিনি সাফ পরিষ্কার করে জানিয়ে দেন, তোমরা ইনসান, তোমাদের এত ক্ষমতা কিসের যে তুমি আমাদের সাথে কথা বলতে এখানে আমাকে ডাকো? উনি খুব শিগগিরই মারা যাবে এবং এখানে আমাদের কিছু করার নাই, আমার কিছু করার নাই। এরপর যদি তাকে ডাকা হয়, রেফাত ভাই সহ তার ছেলেকে যারা জ্যান্ত পুঁতে দেবে এরকম কথা বলে। রেফাত ভাই তখন সাথে সাথেই কিছু সূরা পরে নিয়ম কানুন পালন করে একটা বাটিতে রাখা পানি তার ছেলের হাতে ধরে চেপে ধরে এবং শরীর ছিটিয়ে দেয়। সেই জিন অনেক জল্পনা কল্পনা করে তাদেরকে বলতে রাজি হয়। বলে, দেখো তুমি এই বাড়িতে ঢুকবার সময় কে তোমার সামনে রাগ করেছিল? জমির সাহেবের স্ত্রীর কথা মেনশন করে তিনি বলেন, এই মহিলা তুমি এই বাড়িতে এসেছো পছন্দ করেনি, কেন জানো? তখন রেফাত ভাই বলেন, তুমি বলে যাও, থামবে না। তখন বলে যে কয়েক বছর আগে এই মহিলার সাথে জমির সাহেবের বিয়ে ঠিক হয়, কিন্তু প্রকাশ পেয়ে যায় এই মহিলার আগের স্বামী তাকে তালাক দিয়ে চলে যায়। তাই জমির সাহেব বিয়ে করেন তার যেই স্ত্রীকে, সেই স্ত্রী যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় এবং তার সন্তানটিও সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় কঠিন রোগ নিয়ে। যেহেতু ছেলেটা কঠিন রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, তাকে জন্মের আগে দিয়ে জমির সাহেবের মৌরমা স্ত্রীর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল এই মহিলা, জিন দিয়ে, যাতে বাচ্চা যদি হয় সেটা যেন মারা যায় এবং সে যেন সুস্থ সবল বাচ্চা না হয়, এরকম চেষ্টা করেছিল। একবারে না পেরে তাকে মেরে ফেলার মাস্টার প্ল্যান করে তার বর্তমান স্ত্রী এবং তিনি তার হাতের রক্ত একটা কাগজে দিয়ে সেই রক্তের ভেতর ছবি এবং একটা সেট ছবি এঁকে সেটা তাবিজের উপরে মোমবাতি লাগিয়ে মোম লাগিয়ে সেটা গাছের নিচে পুঁতে আসে এবং এটা সম্পূর্ণ সাহায্য করে তাদেরই এক এলাকার কবিরাজ। সেই সাথে তার পরনের কাপড়ের টুকরা, তার চুল, জমির সাহেবের পরনের কাপড়ের টুকরা, চুল এবং নখ এসব সাথে করে এনে নদীর ধারে সেই গাছের নিচে রেখে আসে, যে গাছটার ব্যাপারে জমির সাহেব রেগুলার স্বপ্নে দেখত। সেই তাবিজ তুলে ফেলে পুড়িয়ে দিতে হবে এবং পোড়া অংশ বিশেষ নদীতে ফেলে দিতে হবে, এরপরে তিনি সুস্থ হতে পারে। এই বলে সেই জিন সেখান থেকে চলে যায় এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে যায়। ওয়াদা করে যায় তিনি আর এখানে আসবেন না। তবে ওস্তাদদের মধ্যে একজন বলে ওঠেন সে আবার আসবে। তাই তাকে আবারও ডাকা হয় ছেলের মধ্যে। এই শরীরে একজন জিন ঢোকানো অনেক কষ্টের এবং সারা শরীর নাকি জিন ঢুকলে প্রচন্ড ব্যথা করে। তার ছেলের মধ্যে ওই দিনে 2 বার আনা হয়। সেই জিন ওয়াদা করে এবং তাকে হুমকি দেওয়া হয় তার পরিবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এটা ওই একদিনেই সলভ হয়ে যায়। সেদিন রাত 10টায় সেই নদীর তীরের কাছে যাওয়া হয় এবং সেই গাছের নিচে রেফাত ভাই সেই গাছের নিচে প্রায় 5 ফিট গর্ত করে সেই জায়গা থেকে তাবিজ ও কিছু কাগজপত্র উদ্ধার করে, যা উল্টাপাল্টা আরবিতে লেখা ছিল এবং জাদুটোনায় ব্যবহৃত করা হয়। সেগুলো পোড়ানোর পর রেফাত ভাই নিজেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় পোড়ানোর সময়। রেফাত ভাই শুধু একটা জিনিস মনে আছে, যে তার ওস্তাদরা বলছে তুমি ঘুম ভাঙো, কিন্তু কিছুতেই রেফাত ভাই ঘুম ভাঙতে পারছিল না। তিনি দোয়া পড়ছে, সূরা পড়ছে, কাজ হচ্ছিল না। তিনি দেখেন একটা বিশাল সমুদ্রে তিনি ভাসছেন এবং একটা নৌকায় তিনি ভাসছেন। নৌকায় কোনো মাঝি নেই, তিনি ভাসছেন, কিন্তু এরকম কখনো হয়নি। তিনি এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পরে রেফাত ভাই বুঝতে পারেন যাবার সময় তাকে ওই জিনটা ভয় দেখিয়ে গেছে, কিন্তু পরে আর আসেনি এবং তার স্ত্রীকে পরে তো সলিউশন হয়ে যায়। জমির সাহেব পরে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এরপরে আর তিনি বিয়ে করেছেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না, তবে যতটুকু শুনেছেন হয়নি এবং এরপরে আর তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি রেফাত ভাইয়ের। আর রেফাত ভাই একবার যেখান থেকে কাজ শেষ করে বেরিয়ে পড়েন, সেখানে স্বভাবত কোনো ধরনের যোগাযোগ তিনি রাখেন না।
তো এটা ছিল ঘটনা। রিফাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং তিনি বলেছেন জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই প্রবৃত্তি এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয় এবং লোভ মানুষের পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা এবং নিরাপত্তাহীন, অশান্তির, অস্বস্তিকর পরিবেশ। এমনকি আপন সহোদরের মাঝে ধন সম্পদ নিয়ে নাকি ঝগড়া বিবাদ, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে এই লোভ। বিশ্বজনের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে অস্বীকার করাকে কিন্তু কুফর বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে না, সেই ব্যক্তি অহংকারী কাফের। আশা করছি আপনারা সবাই হয়তোবা ঘটনাটা বুঝতে পেরেছেন এবং এটা খুব সিম্পল একটা ঘটনা আমি রিফাত ভাইয়ের কাছ থেকে পেয়েছি এবং সেটা শেয়ার করলাম। তিনি সামনে আরো কিছু ঘটনা পাঠাবেন, আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক, 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন। এবং সেই ঘরের পাশে, তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামাল উদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয় এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামাল উদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামাল উদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাদি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করত। এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে যাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামাল উদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। একদিনকার ঘটনা, তিনি গেছেন জামাল উদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়। যখন মানে ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায়, বুঝুং বুঝায় তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে যে কোনাকুনি হেঁটে যাচ্ছেন, তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামাল উদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন। তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন। বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন। এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিত্তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিটা টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ।
বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। আর তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আড় মাছ, বড় আড় মাছ। অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে, এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় নাই। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন, এখন তার প্রশ্নই আসেন এখানে বেশিক্ষণ থাকা। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢুকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়ে রয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসছেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এইখানে খুব একটা পান না। তিনি এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস। ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল, এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার দুই হাতের উপরে, তার যে দুই কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয়, ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন। চিন্তা করলেন তার ব্লাড প্রেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করছেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খাইতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসতেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরো মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলা নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা, এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরো অনেক কিছু শুনেন মানুষের কাছে, ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে, মাছ 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আসতে আসতে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পর দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভিতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখে যাও বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজবেন্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচা দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটা করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে আমি কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবা, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুন আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে।
তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন, তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন, কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই সব ব্যাপারে একটু বেশি কশাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন যেন ভারী লাগতেছে সেই। তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন? তুমি তো বলছি যে ডাক্তারের কাছে যাও দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুইজন কথা বলতেছেন, মাছটাকে রাখছেন হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলা জ্বালায় দিলেন, কাঠ লাকড়ি ঢুকায় পাটখড়ি দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে সেখানে। মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরো সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরো জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। তো জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলা দিয়ে পাশে রেখে গেলেন, রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে তো, ঈদ কেমন যেন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যে করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, নিচে পাকা কর, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা। আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল ছেড়ে, কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন মানে পানিটা মাথার ইসে ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি। তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি কেঁপে উঠছেন, কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল সত্যিকার মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল, মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যে এরকম, সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন, কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে? যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলে ঢাললেন প্রত্যেকবার। ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল। তার যে শরীর একটা ভারী ভাব ছিল, এইটা চলে গেছে তার, মানে এই ভাবটা চলে গেল, শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে পুরোনো কাপড়গুলা ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কিরে এখানে শব্দ কি রাতের বেলা? মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন? তখন তিনি ভাবলেন এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, তার স্ত্রী ছোটখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পাইলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে।
তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিছে ওই সাইড ধরে। দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন জামাল উদ্দিন, ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করলেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বাংলার মতো দেখলো, এটা কি, চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে দুইটা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আর একটা ফিগার, চোখ দুটা জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে। এবং সেটা তার স্ত্রীর দিকে তাকা আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখানে মাছ যে কাটতেছে ওইদিকে। তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। এইরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি? তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকানটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে। তিনি একটাকে টেনে তুলে ফেললেন, তুলতে যায় তার হাতের মধ্যে চোচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেন নাই। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াইফটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলা কাঠ একটা বের করে শত করে ঘোরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলা কাঠটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা কে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলা কাঠটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন যে আমার ওদিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, অ্যাজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামাল উদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন, তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, ধরে রাখছে শক্ত করে। তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলা কাঠটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলা কাঠটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওরা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আষ্টে লাগানো তার স্ত্রী। দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর, চোখ দুটো জল জল করতেছে, মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার বাজে ইফেক্ট হয়, সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নাই, এটা যখন আসছে ওই মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চালাকাঠটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিয়েছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামাল উদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ। ওর স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা
কেটে টেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বেরোলেন, বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করা রাখছেন দরজায়, বলা করে নিজে হেঁটে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আসতে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ভিজে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ। তো সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে। দিয়ে তার আম্মা বললেন যে তোর বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিশাচকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে। আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা, সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনারে ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো। আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওইরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, তার মামার সাথে ঘটা। আমার কাছে কিন্তু জামালউদ্দিন সাহেবের এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর গ্রাম বাংলার ঘটনা আমার কাছে সবসময় ক্লাসিক মনে হয়। এমনকি আমি যখন কোনো গ্রামে বেড়াতে যাই, আমার কাছে সেখানকার পরিবেশটাই অন্যরকম লাগে। মনে হয় যে বেশ একটা মিস্টিক এনভায়রনমেন্ট। সন্ধ্যার পরে মনে হয় আসলেই যে এখানে একটা ভৌতিক ইমেজ কাজ করে। তো যাই হোক, আমি কল্পনা করছিলাম ঘটনাটা শেয়ার করার সময়, আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় প্রেজেন্ট আছি। বেশ লেগেছে আমার কাছে। আর আপনাদের যাদের কাছে এরকম কোনো ঘটনা আছে, অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগের একটি ঘটনা। সময়কাল তখন 2002 কিংবা 3 সাল। রাত তখন প্রায় 2:30। চারপাশে এমন নীরবতা যে মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন ঘুমিয়ে পড়েছে। গ্রামের শেষ মাথায় সেই রাস্তাটা দিনের বেলাতেও খুব একটা মানুষ সেখান দিয়ে চলাচল করত। গ্রামের শেষ মাথার সেই রাস্তাটা দিয়ে দিনের বেলা তো খুব মানুষ চলাচল করতো না, আর রাত হলে তো কোনো প্রশ্নই আসে না। সেদিন শহর থেকে শেষ বাসটা ধরে বাসায় ফিরছিল সাকিব। বাস তাকে নামিয়ে দিল গ্রামের মূল সড়কে। সেদিন থেকে সেখান থেকে তার বাড়ি যেতে প্রায় 4 কিলোমিটার কাঁচা রাস্তা তাকে পাড়ি দিতে হয়। সাকিব মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করলো। তার পাশে শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটা পুরনো ব্যাগ। সাকিব কাছে যেতেই লোকটা ধীরে ধীরে মাথা তুলল। ভাই, একটু সামনে যাবেন? সাকিব কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ চলেন। লোকটা তার পিছনে হাঁটতে শুরু করলো।
কিছু দূর যাওয়ার পর সাকিব খেয়াল করলো লোকটির পায়ের কোনো কেন জানি না শব্দ হচ্ছে না। তার পায়ের শব্দ ঠিকই হচ্ছে, কিন্তু লোকটার পায়ের কোনো শব্দ হচ্ছে না। কাঁচা রাস্তায় শুকনো পাতা, ছোট ছোট পাথর, তার নিজের পায়ের শব্দ ঠিকই শোনা যাচ্ছে, কিন্তু পিছনে থাকা লোকটির পায়ের এক ফোঁটা শব্দ সে শুনতে পায়নি। সাকিব একবার পেছনে তাকালো, লোকটি মাথা নিচু করে হাঁটছে। ভাই, আপনার বাড়ি কোথায়? লোকটি কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞেস করতেই লোকটা ফিসফিস করে বলল, আর একটু সামনে, আমার বাড়ি ওই বাসধারের পর। সাকিবের বুকটা কেমন জানি ধক করে উঠল, কারণ সে জানতো ওই বাসধারের পর কোনো বাড়ি নেই। ওখানে বহু বছর ধরে একটি পরিত্যক্ত পুকুর আর পুরনো কবরস্থান ছাড়া সেখানে আর কিছুই নেই। তারপরও সাকিব সেখানে হাঁটতেই থাকলো। হঠাৎ তার মোবাইলের টর্চ নিভে গেল, একবার দুবার, তারপর পুরো মোবাইল ফোন বন্ধ। চারপাশ একবারে অন্ধকার। আর ঠিক তখনই পেছন থেকে লোকটির কণ্ঠস্বর ভেসে এলো, ভাই, আপনি কি আমাকে চিনতে পারছেন? সাকিব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। লোকটি এবার তার একবারে ঠিক সামনেই। তাদের কিনে আলোয় সাকিব লোকটির মুখ দেখতে পেল। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, তার চোখ দুটো চোখের জায়গায় নেই, শুধুমাত্র চোখের জায়গায় যেন কালো গর্ত। সাকিব চিৎকার করতে চেয়েও যেন চিৎকারটা করতে পারল না। এরপর লোকটি ধীরে ধীরে বলল, আমি তো আপনাকে অনেকক্ষণ ধরে বাড়ি পৌঁছে দিতে বলেছি। সাকিব কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি কে? লোকটি এবার হাসলো, বিভৎস হাসি হাসলো। তারপর বলল, আমি সেই যাত্রী যে এই রাস্তা দিয়ে 3 বছর আগে শেষবার বাড়ি ফিরতে পারিনি। এক মুহূর্তেই চারপাশের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সাকিব দেখলো লোকটির হাতে থাকা ব্যাগটি মাটিতে পড়ে আছে। ব্যাগের ভিতর থেকে একটি পুরনো কাগজ বের হয়ে বাতাসে উড়ে এসে তার ঠিক পায়ের কাছেই যেন পড়ল। কাঁপতে কাঁপতে সাকিব কাগজটা সেখান থেকে তুলল। সেই কাগজের মধ্যে একটা নাম লেখা ছিল, হাবিবুর রহমান, মৃত্যুর তারিখ 18 আগস্ট 2003। সাকিবের হাত থেকে কাগজটা পড়ে গেল, কারণ আজকের তারিখ ছিল 17ই আগস্ট। আর ঠিক তখনই বাজারের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো মানুষের ফিসফিসানির শব্দ শোনা গেল। হাবিব, আরেকজনকে নিয়ে এসেছিস? সাকিব আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে সেই লোকটির হাসির শব্দ আসতে লাগলো। দৌড়তে দৌড়তে হঠাৎ সাকিব দেখলো তার সামনে একটি গ্রামের মসজিদ। সে দৌড়ে মসজিদের বারান্দায় উঠে সেখানেই অজ্ঞান হয়ে গেল। ভোরের ফজরের নামাজ পড়তে আসা কয়েকজন মানুষ তাকে সেখানে পড়ে থাকতে দেখে, বাড়িতে খবর দেয়। জ্ঞান ফেরার পর সাকিব পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। গ্রামের একজন বৃদ্ধ চুপ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তুমি হাবিবকে দেখেছো? সাকিবের শরীর যেন শিউরে উঠল। বৃদ্ধ বললেন, 3 বছর আগে রাতের বেলা শহর থেকে ফেরার সময় ওই রাস্তাতেই হাবিব মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর 17 আগস্ট রাতে কেউ না কেউ এই রাস্তায় একজন সাদা পোশাকের যাত্রীকে নাকি দেখতে পায়। সাকিব কাপা গলায় বলল, কিন্তু সে আমাকে বাড়ি পৌঁছে দিতে চাইছিল। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, সে কাউকে বাড়ি পৌঁছে দেয় না বাবা, সে শুধু নতুন একজন যাত্রী খোঁজে। সেদিনের পর সাকিব আর কখনো রাতের বেলা ওই রাস্তায় একা যায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল ঠিক 1 বছর পরে, একই তারিখে 2:30টার দিকে সাকিবের মোবাইলে একটি অজানা নাম্বার থেকে কল আসে। সে কল ধরতে উপাস থেকে সেই পরিচিত কণ্ঠ, ভাই, আজও কি আমাকে সঙ্গে নেবেন? তারপর কলটি কেটে যায়। সাকিব মোবাইলের স্ক্রিন তাকিয়ে দেখে যেন জমে যায়, কারণ কলটির সময় দেখাচ্ছিল 2:17 আর নাম্বারের জায়গায় লেখা ছিল হাবিবুর রহমান। হাবিবুর রহমান নামটা মোবাইলে স্ক্রিনে দেখার পর সাকিবের হাত পা যেন নিমিষেই ঠান্ডা হয়ে গেল। সে কয়েক সেকেন্ড মোবাইল দিকে তাকিয়ে রইল, তারপর সাহস করে নাম্বারটিতে আবার সে কল দিল। একবার রিং হলো, 2বার, তারপর উপাস থেকে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা নেই, শুধু দূর থেকে ভেসে আসছে বাতাসের শব্দ। সাকিব কাপা গলায় বলল, কে কে কথা বলছেন? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব নিচু সুরে একটা কণ্ঠ বলল, আপনি সেদিন আমাকে রেখে পালিয়ে গিয়েছিলেন কেন?
সাকিবের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। আমি আমি তো আপনাকে চিনতামই না। উপাস থেকে হঠাৎ একটা দীর্ঘশ্বাস শোনা গেল। কিন্তু আমি আপনাকে তো চিনতাম। এরপর পরই এই কথা বলেই কলটি কেটে গেল। সেই রাতের পর সাকিব কয়েকদিন ঠিকমতো ঘুমাতে পারে, কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ হয়নি। এক সপ্তাহ পর এক রাতে সাকিব তার ঘরেই বসেছিল। হঠাৎ জানালার বাইরে থেকে 3বার টোকা পড়লো, ঠক 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 করে। সাকিবের ঘরটা ছিল ঠিক দোতলায়, জানালার বাইরে কোনো বারান্দা ছিল না। তারপরও আবার টোকা পড়লো, ঠক 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 করে। সাকিব এবার সাহস করে পর্দাটা সরল। জানালার পাশে কেউ নেই, কিন্তু কাচের উপর কুয়াশার মতো সাদা একটা দাগ তৈরি হয়েছে, আর সেই দাগের উপর আঙ্গুল দিয়ে লেখা, আজ রাতে রাস্তায় এসো। সাকিব এটি দেখে পিছিয়ে গেল, আর ঠিক তখনই তার মোবাইল ফোনটা আবারও বেজে উঠলো। এক অচেনা নাম্বার থেকে কল এলো, কিন্তু সেবার কলটা ধরল না। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও একটা মেসেজ এলো। মেসেজে শুধু লেখা, তুমি না এলে আমি তোমার বাড়িতে আসবো। সাকিব সারা রাত দরজা জানালা বন্ধ করেই বসে রইল। ভোরের দিকে সবকিছু শান্ত হয়ে গেল। সে ভেবেছিল হয়তো সবকিছু এখানেই শেষ, কিন্তু সকালে দরজা খুলতেই তার পায়ের কাছে একটা পুরোনো কালো ব্যাগ সে পড়ে থাকতে দেখলো। সেই একই ব্যাগ যেটা হাবিবুর রহমানের হাতে ছিল। সাকিব ব্যাগটা খুলতে সাহস পেল না। সে সরাসরি গ্রামের সেই বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধ ব্যাগটা দেখে কয়েক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বলল, এটা হাবিবের ব্যাগ। সাকিব অবাক হয়ে বলল, আপনি নিশ্চিত? বৃদ্ধ মাথা নাড়ালেন। এই ব্যাগটা আমরা 3 বছর আগে তার লাশের সঙ্গে খুঁজে পেয়েছিলাম, কিন্তু ব্যাগের ভেতরে কি ছিল সেটা কেউ জানে না। সাকিব ধীরে ধীরে ব্যাগটা খুলল। ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম কয়েক পৃষ্ঠা ছেঁড়া, শেষের পাতায় মাত্র কয়েকটি লাইন লেখা ছিল। রাত 2:17 আমি একজন যাত্রীকে দেখেছি, আর তার নিচে লেখা, সে মানুষ নয়। আর একবারে শেষ লাইনে লেখা, যদি আমি আর বাড়িতে ফিরতে না পারি তাহলে যে আমার ডায়েরি হবে সে যেন ওই রাস্তা দিয়ে আর কখনো রাতে না যায়। সাকিব এটি দেখে খুব দ্রুত ডায়েরিটা বন্ধ করে দিল, কিন্তু বৃদ্ধ তখনও ডায়েরির দিকেই তাকিয়েছিলেন। তারপর হঠাৎ বৃদ্ধ বললেন, আরেকটা পৃষ্ঠা আছে। জিজ্ঞেস করল সবাই, কোথায়? বৃদ্ধ ডায়েরিটার উল্টে দেখলেন ভেতরে একটা ছবি আটকানো ডায়েরির ভেতরে। ছবিটা দেখে সাকিবের শরীর যেন অবশ হয়ে গেল। ছবিটা দেখা যাচ্ছে একটা অন্ধকার রাস্তা। রাস্তার পাশে হাবিব দাঁড়িয়ে আছে, আর তার পাশে আরো একজন মানুষ। সাকিব ছবিটা হাতে নিয়ে ফিসফিস করে বলল, এই লোকটা কে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, কারণ ছবির সেই দ্বিতীয় মানুষটির মুখটা ছিল ঠিক সাকিবের মতো, আর ছবির নিচে লেখা পরের যাত্রী। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো একটি কণ্ঠ, সাকিব ভাই। দুজনেই দরজার দিকে তাকাল। আবার সেই কণ্ঠ, সাকিব ভাই বাড়ি যাবেন? এটি দেখে বৃদ্ধের মুখের রংটা যেন নিমিষেই বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, দরজা খুলবেন না। বাইরে এবার কারো পায়ের শব্দ। তারপর ধীরে ধীরে সেই পায়ের শব্দটা ঠিক দরজার সামনে এসেই থামলো। তারপর দরজার মধ্যে 3বার টোকা পড়লো, ঠক 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 করে। আর বাইরে থেকে হাবিবুরের কণ্ঠ ভেসে এলো, ভাই এবার কিন্তু আপনাকে একা যেতে দেব না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।